তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক তথা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিবে তাদের ইকোনমিক সাজেশন নিয়ে আলোচনা করছি। এই সাজেশনের মধ্যে থেকে তোমরা অনেকগুলো প্রশ্নই তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে, এই ব্যাপারে তোমরা নিশ্চিত থাকতে পারো, কারণ আমরা এই প্রশ্নগুলো বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র থেকে নিয়েছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত সাবজেক্টের সাজেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। চলো শুরু করি। অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি? এই প্রশ্নটা 2022 সালে এবং 6 সালে এসেছিল। এর উত্তরটা হবে 3টি। অর্থনীতির 3টি মৌলিক সমস্যা উদ্ভূত হয় সীমিত উপকরণের পরিপ্রেক্ষিতে। এই প্রশ্নটা এসেছিল 2018 সালে। এরকম দেখো, প্রতিটা বছরেই উচ্চ মাধ্যমিকে যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকেই আমরা এই সাজেশনটা তৈরি করেছি। সমগ্র পৃথিবীতে কত ধরনের মুখ্য অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়? 3 ধরনের। কোন অর্থনীতিবিদ বাজার ব্যবস্থাকে অদৃশ্য হস্ত নামে উল্লেখ করেছেন? অ্যাডাম স্মিথ। দেখো, এই প্রশ্নটা 2014, 15 এবং 16তে এসেছিল। কত ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো। প্রদত্ত কোনটি অর্থনৈতিক প্রসারের উৎস নয়? জমি। পরের চ্যাপ্টার থেকে, প্রকৃতিতে এমন কিছু দ্রব্য আছে যেগুলির দাম কমলে চাহিদা কমে এবং দাম বাড়লে চাহিদা বাড়ে, এদের কি বলে? গিফেন দ্রব্য বলে। এটা 2017 এবং 19-এ এসেছিল। যে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক সেই সমস্ত দ্রব্যকে বলে নিকৃষ্ট দ্রব্য। চাহিদা নিয়মের দুটি ব্যতিক্রম হলো গিফেন দ্রব্য ও জাঁকজমকপূর্ণ ভোগ্য দ্রব্য। দাম প্রভাবের দুটি অংশ হলো আয় প্রভাব ও পরিবর্ত প্রভাব। কোনো মরশুমে অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন বৃদ্ধি পেলে কৃষিজাত পণ্যের যোগান রেখা ডান দিকে হবে। কোনো দ্রব্যের দাম 4 টাকা থেকে কমে 2 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে 10 কেজি থেকে বেড়ে 15 কেজি হয়। এক্ষেত্রে দ্রব্যের চাহিদার দামগত স্থিতিস্থাপকের মান হবে 1। দেখো, একই প্রশ্ন এসেছিল 2017-তে। দেখো, কোনো দ্রব্যের দাম 8 টাকা থেকে কমে 4 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে 10 কেজি থেকে 15 কেজি হয়। চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান হবে 1। ওই সেম প্রশ্নই দেখো পরের বছরও এসেছিল। ওকে, শুধু সংখ্যাটা পরিবর্তন হয়েছে। 6-এর জায়গায় 6, 8-এর জায়গায় 6 হয়েছে, 4-এর জায়গায় 9 হয়েছে। ঠিক আছে, কিন্তু প্রশ্নটা সেম আছে। নেক্সট প্রশ্ন দেখো, একটি সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি হবে অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল। যদি যোগানের স্থিতিস্থাপকতার অসীম হয় তবে যোগান রেখাটির আকৃতি হবে অনুভূমিক। উপযোগিতাকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায়। অনুমানটির প্রবক্তা হলেন মার্শাল। ভোগকারী ভারসাম্য বিন্দুতে পৌঁছায় যেখানে mu=P। মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগের মান হবে 0। আকৃতির নিরপেক্ষ রেখা প্রতিনিধিত্ব করে সম্পূর্ণ পরিপূরকতার। একটি নিরপেক্ষ রেখার উপর সকল বিন্দুতে উপযোগ সমান। নেক্সট, সম্পূর্ণ পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা সরল রেখা। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে লিখবে এবং এই ভিডিওটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করো, তাহলে বিভিন্ন ছাত্রছাত্রীদের সুবিধা হবে। তারা স্কুলের যে ফাইনাল পরীক্ষা হবে সেই পরীক্ষায় অনেকগুলো কমন পেয়ে যাবে। নেক্সট, পরিবর্তনীয় উপাদানের প্রতিদানের বিধি বা পরিবর্তনশীল অনুপাতের বিধিটি স্বল্পকালের সঙ্গে যুক্ত। উৎপাদনের মাত্রা বৃদ্ধি জনিত প্রতিদানের নিয়মটি হল উৎপাদনের উপাদানগুলির যে হারে বাড়ছে মোট উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়বে। একটি ফার্ম বৃহৎ মাত্রায় উৎপাদন করলে যে সুবিধা ভোগ করে তাকে বলে আভ্যন্তরীণ ব্যয় সংকোচন। সমস্ত উপাদান যে হারে পরিবর্তন করা হয় মোট উপাদানও যদি একই হারে পরিবর্তন হয় তাহলে তাকে বলে সমাহার মাত্রার প্রতিদান। সকল উপকরণের নিয়োগ দ্বিগুণ করা হলে মোট উৎপাদন 100 একক থেকে 200 একক সমাহার মাত্রা বৃদ্ধির প্রতিদান। নেক্সট,
অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদনের জন্য ফার্মের জন্য যে অতিরিক্ত ব্যয় হয় তাকে বলে প্রান্তিক ব্যয়। উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় তত কমতে থাকে। স্বল্পকালীন গড় স্থির ব্যয় রেখার আকৃতি হয় স্বল্প আয়তক্ষেত্রীয় পরাবৃত্ত। স্বল্পকালে গড় স্থির ব্যয় রেখার আকৃতি হবে সমপরাবৃত্তাকার। দেখো এই প্রশ্নটা 2019 সালে এসেছিল উচ্চ মাধ্যমিকে। পরের প্রশ্নটা 2024-এ, মানে এই গত বছর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো তাতেই এসেছিল। উৎপাদনের গড় ব্যয় বলতে বোঝায় ইউনিট পিছু উৎপাদন ব্যয়। নেক্সট, দাম পরিবর্তনশীল হলে মোট রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউয়ের মধ্যে সম্পর্ক হবে সবকটি প্রযোজ্য। এখানে কিছু অপশন দেওয়া ছিল, অপশনগুলো দিইনি, শুধু উত্তরটা হয়ে গেছে। এটা একটা ভুল হয়ে গেছে, একটা মিস্টেক হয়ে গেছে, তার জন্য সরি। গড় ব্যয় রেখায় নিম্নতম বিন্দুকে বলে না লাভ না ক্ষতির বিন্দু। যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিককরণের জন্য দ্বিতীয় ক্রমের বা পর্যায়ের শর্তটি হলো এমসি এর পরিবর্তন গ্রেটার দেন এমআর এর পরিবর্তন। এটা দেখো 3 বছর এসেছিল, 16-তে, 19-এ এবং 24-এ। ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছায় যেখানে এমআর রেখা এভিসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে স্পর্শ করে। রাশি তথ্য দুই প্রকারের, একটি হলো প্রাথমিক তথ্য এবং অপরটি হলো গৌণ তথ্য। প্রদত্ত উৎসগুলির কোনটি প্রাথমিক রাশি তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়? পত্রযোগে প্রেরিত প্রশ্নগুচ্ছের মাধ্যমে অনুসন্ধান। প্রাথমিক রাশি তথ্য সংগ্রহ করা হয় অনুসন্ধান মারফত। প্রদত্ত কোনটি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ নয়? পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা যে চালকের উদাহরণ তা হলো বিচ্ছিন্ন চলক। সাধারণত কালীন সারির ক্ষেত্রে ব্যবহৃত হয় উল্লম্ব দণ্ডচিত্র। দণ্ড বা স্তম্ভ চিত্রের আয়তাকার দণ্ডগুলির প্রস্থ হয় সমান। যে দণ্ডগুলি সমান দূরত্বে অবস্থান করে তা হলো দণ্ডচিত্র। কোনো চলের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্য হলো চলের প্রসার। কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা থেকে নিম্ন সীমার বিয়োগ করলে যা কি পাওয়া যাবে? প্রসার। 5টি দ্রব্যের গড় দাম 57 টাকা যদি 4টি দ্রব্যের দাম যথাক্রমে 70, 60, 56, 48 টাকা হয় তবে পঞ্চম দ্রব্যটির দাম কত হবে? 50। 4টি রাশির গাণিতিক গড় 35 হলে রাশিগুলির যোগফল হবে 140। চলরাশির সকল মানের উপর নির্ভর করে এ বি উভয়ে, এটাও একটা অপশানে ছিল। যদি কোনো ছাত্রী তার 5টি বিষয়ে 60, 82, 90, 85 এবং 70 পায় তবে তার মধ্যমা নম্বর কত? 82 বা 82। 2, 3, 3, 5, 11, 10, 5, 3 এর মোট কত হবে? উত্তর হবে 3। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।